আপনারা জুলাই বিপ্লবের সময়, ছাত্র জনতার বিক্ষোভের সময়, ৫ই আগস্টের পূর্ববর্তী সময় যখন আপনারা দায়িত্বে ছিলেন, তখন যে ১,৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আপনাদের সরকারের আমলে, সেই দায়ের জন্য আপনারা দুঃখ প্রকাশ করবেন কিনা? সেই দায়টি আপনারা নেবেন কিনা? শুনেন, একটা সরকার যখন দেশ পরিচালনা করে, তার দায়িত্ব থাকে দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা দেওয়া, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। বর্তমান যারা আছে তারা তো পারতেছে না। এখন তো একই অবস্থা। এবং সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যদি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাগুলো যদি একটু আপনি ফলো করেন, আপনি দেখবেন এই হত্যাকাণ্ড তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন এই হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে, যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার করা হবে। তিনি কিন্তু ৫ই আগস্টের আগে তিনি এই কথা বলেছেন। তার মানে তিনি এই হত্যাকাণ্ডকে অস্বীকার করেননি। আজকে বলা হচ্ছে যে তার নির্দেশে হত্যা করা হয়েছে। কোথায় নির্দেশ দিয়েছেন তিনি? কোনো এভিডেন্স আছে? যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে? এই সন্ত্রাসীদেরকে বিরুদ্ধে কি অবস্থান নেবে না? আপনার উত্তরায় পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এরকম বিভৎস সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নিবে না? এটা তো তাদের দায়িত্ব। এবং বলা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যিনি পরবর্তীতে তিনি পদ হারিয়েছেন এই কথা বলার জন্য, যে স্নাইপার এটা তো পুলিশের কাছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল না। তো এগুলো কারা করলো এটা তদন্ত করতে হবে। তারপরে তিনি তাকে হুমকি দেওয়া হয়েছে। আপনাদের দলের নেতাকর্মীরা ছাত্রলীগ যেভাবে হেলমেট নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছে, এবং আপনার দলীয় নেতাকর্মীরা যেহেতু প্রকাশ্যে অস্ত্র নিয়ে মানুষ খুন করেছে এবং টেনে হেঁচড়ে যেভাবে ছাত্রদেরকে নিয়ে গেছে, আমরা গুলি করতে দেখেছি, শিশুদেরকে আমরা তার নিজ বাড়িতেও আমরা দেখেছি পুলিশ গুলি করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করবার অভিযোগ এসেছে। তো এই বিষয়গুলো তো দৃশ্যমান, আমরা দেখেছি ভিডিও ফুটেজের মাধ্যমে। এই বিষয়গুলো কেউ আপনারা অস্বীকার করছেন? না, আমি শুনেন, এই যে আমারও তো কথা, যে ব্যালকনিতে যে শিশুটি দাঁড়িয়ে হত্যার শিকার হয়েছে, এটা তদন্ত হতে হবে। আমি তো বলি না যে সে হত্যাকাণ্ডের শিকার হয়নি, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটাকে তদন্ত করতে হবে। বিনা তদন্তে আপনি বলতে পারি না যে তানভীর আপনি খুনি, আপনি অপরাধী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তদন্ত হবে। এবং যেটা হচ্ছে, যে কথাটা আমি বলছিলাম স্নাইপার, এই যে বলা হচ্ছে যে আপনি যেটা বললেন সংবাদের ভিত্তিতে যে আমাদের দলের নেতাকর্মীরা করেছে, তাহলে আজকে প্রায় ৪ মাস হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রগুলো কোথায়? এই ৪ মাসে তারা অস্ত্র উদ্ধার করতে পারল না কেন? ২৫,০০০ মামলা দেওয়া হলো। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে নির্যাতন। আপনার বগুড়ার শাহাদাত হোসেন ঝুনু, তিনি একটা কলেজের অধ্যক্ষ। তাকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। কই? আমরা তো এখন পর্যন্ত দেখলাম না কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হলো। গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য যারা নিরাপদ এসএসএফ এর যেসব আগ্নেয়াস্ত্র ছিল, সেগুলো যে লুট হলো, সেগুলো কোথায়? আজ পর্যন্ত উদ্ধার হলো না কেন? স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, তারপরে বিভিন্ন মরণাস্ত্র দিয়ে হত্যা করে, এই অস্ত্রগুলো কোথায় গেল? এই অস্ত্রগুলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে থেকে থাকে, এগুলো উদ্ধার হচ্ছে না কেন? এগুলো শুনেন, এগুলো বাংলাদেশে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে যেন স্থিতিশীলতা না আসে, কেওয়াস তৈরি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? বাংলাদেশের মানুষ যেন বাজারের দিকে চোখ না দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে চোখ না দেয়, আইন শৃঙ্খলার দিকে চোখ না দেয়, স্বাস্থ্যের দিকে চোখ না দেয়। মানুষ যেন না খায় অনাহারে। আপনি দেখেন ১ কোটি মানুষ হচ্ছে আজকে দরিদ্র হয়ে গেছে। ৫ই আগস্টে অতি দরিদ্র ছিল ৫%, এখন এটা ১০ ছাড়িয়ে গেছে। আপনার ১৮% ছিল দারিদ্রতা, সেটা এখন ৩০ ছাড়িয়ে গেছে। আমাদের জিডিপি ছিল ৬, কোভিড পরবর্তী প্রায় ৬ এর মতো ছিল জিডিপি, এখন ৩ এ চলে গেছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো যেন মানুষ দৃষ্টির মধ্যে না আসে, বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এগুলো যেন আপনার, যদি এগুলো যেন মানুষের দৃষ্টির মধ্যে না আসে, সেটা কেওয়াস তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের। আমি একটু প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে সরকার কেওয়াস তৈরি করতে চাচ্ছে, এখন করছে। তাহলে দুর্নীতির শ্বেতপত্রের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এই প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা $১৫ বিলিয়ন, এবং ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩,৪০০ কোটি ডলার বিদেশে আপনারা পাচার করেছেন, এবং যা বর্তমান বাজার দর হিসাব করা হয়েছে $১২০ হিসাব করে এই মূল্যটি নির্ধারণ করা হয়েছে, এবং গড়ে প্রতি বছর ১,৮০,০০০ কোটি টাকা লোপাট হয়েছে বাংলাদেশ থেকে। দালালির একটা সীমা আছে। দালাল অর্থনীতিবিদরা যা করে মানুষের কাছে হাস্যকর। এটা তো অর্থনীতির যে উপদেষ্টা যিনি হয়েছেন, তিনি তো উত্তর দিয়েছেন। কি করেছেন? এগুলো তো আমারই জানা আছে। শ্বেতপত্রের মধ্যে নতুন কিছু নাই। আপনি দেখেন, একটি দেশের একটা বাজেট থাকে। আমরা সর্বোচ্চ বাজেট দিয়েছিলাম গত বাজেটে ৭ লক্ষ কোটি টাকার অধিক। তো আপনার গত ১৫ বছরের বাজেটে কত টাকা দেওয়া হচ্ছে? এই বাজেটের কত টাকা আপনার হচ্ছে বেতন ভাতার জন্য চলে যায়? উন্নয়ন বাজেট কত টাকা থাকে? ২৮ লক্ষ টাকা কি উন্নয়ন বাজেট ছিল? উনি কিরকম একটা আজগবি একটি শ্বেতপত্র বাংলাদেশের মানুষের কাছে ছাড়লেন, এবং কবে আপনি সেটাকে প্রকাশ করলেন? আপনি দেখেন, বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি যেদিনকে হত্যা করা হয়েছিল ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে, যে গ্রেনেড হামলার আসামি তারেক এবং বাবর, যাদেরকে বেকসুর যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো ক্ষমতা দিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুলকে দিয়ে, ছোট করে, খাটো করে, আইনের মাধ্যমে প্রমাণিত একটি রায়কে সেখানে যেদিনকে খালাস দিয়ে দেওয়া হলো, সেদিনকে তিনি শ্বেতপত্র ঘোষণা করলেন। এটা 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 আমরা বুঝি এগুলো কেন করছেন, কি কারণে করছেন, এবং বাংলাদেশের মানুষকে ধোঁকা বানানোর চেষ্টা করছেন। এই ধোঁকাবাজ দালালরা
এই ধোঁকাবাজ দালালরা বাংলাদেশকে চিনে, বাংলাদেশের মানুষ এই দুর্নীতির প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টস এর তথ্য অনুযায়ী, এবং এখানে বলা হয়েছে এই ত্রিপক্ষীয় আতাতে দুর্নীতিগুলি হয়েছে। ত্রিপক্ষীয় আতাত বলতে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক দলের কর্মী এবং আমলা এবং ঠিকাদাররা মিলে এই দুর্নীতিগুলো করেছেন। তো আপনিও একজন সংসদ সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তি, আপনি নিজেও মন্ত্রী এবং সংসদ সদস্য, তো আপনি নিজেও এই দুর্নীতির মধ্যে জড়িত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। না শুনেন, দুর্নীতি হয়নি এটা আমি অস্বীকার করব না। ডেফিনেটলি একটা ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের মধ্যে দুর্নীতি হতে পারে, কারণ এখানে এত বড় ডেভেলপমেন্ট হচ্ছে সারা বাংলাদেশে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ হাইওয়ে কিছু জানতো না, যোগাযোগ নেটওয়ার্কটা কোথায় গেছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে জেলা পর্যায়ে 5 স্টার 4 স্টার হোটেল হয়ে গেছে। কেন হয়েছে? মানুষের সেই জায়গায় মানুষের জীবন মান সেখানে চলে গেছে। আপনি কক্সবাজারে আগে সরকারি মডেল ছাড়া কোথাও কোনো পর্যটকরা থাকার কোনো ব্যবস্থা ছিল না। আপনি পর্যটক দেখেন, আপনি কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত কি বিলাসবহুল কত 5 তারকা 7 তারকা হোটেল হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশের ইকোনমি সেই জায়গায় গেছে। বাংলাদেশের বাজেট হয়েছিল 30,000 কোটি টাকার বাজেট ছিল 2006 সালে। বিএনপির যে বাজেট ছিল সেই বাজেট এখন 7 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এত উন্নয়ন হচ্ছে, সেখানে দুর্নীতি হতে পারে সেটা আমি কিন্তু যেই ধরনের ভাবে প্রকাশ করা হয়েছে, এটা যেভাবে প্রকাশ করা হয়েছে, এই ধরনের যদি দুর্নীতি হয়ে থাকতো তাহলে তো আপনার ঢাকা চিটাগং রোড হতো না। তাহলে এই ধরনের দুর্নীতি হলে তো আপনার হতো না, দুঃখিত আপনাকে থামানোর জন্য। দুর্নীতির একটি বড় খাত ছিল ব্যাংকিং খাত, এবং যে 4টি খাতকে দুর্নীতির প্রধান উপসর্গ ধরা হয়েছে, অর্থাৎ যে 4টি খাতে দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে: ব্যাংকিং খাত, ভৌত অবকাঠামোগত খাত, বিদ্যুৎ এবং জ্বালানি। এবং আমরা দেখেছি যে এই ঋণগুলো যে ব্যাংকিং খাতে দেওয়া হয়েছে, 87% ঋণ গেছে মাত্র একটি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে। এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন। না, এটা দেখেন, এটা বলছেন বাংলাদেশের গভর্নর না, বাংলাদেশের বর্তমান দখলদার সরকার বলছেন। বাংলাদেশের বিদ্যুৎ ছিল কত %? আজকে ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ সুবিধা কে দিয়েছে? এটা তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার দিয়েছে। এই সুবিধাটা নিবেন। আপনি ডক্টর ইউনূস যখন রংপুরে গেলেন সেই আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য, তিনি তখন রংপুর সার্কিট হাউসে কি বললেন যে আমি এত বছর আগে আমি রংপুরে এসেছিলাম, কি রংপুর ছিল আর কি রংপুর বদলে গেছে, চকচকে। তো এই চকচকে রংপুর কে তৈরি করলো? ডক্টর ইউনূস কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে রংপুরের মানুষদেরকে বিএনপির সময় মফিজ বলা হয়েছিল, সেই মফিজদের এলাকায় যে 5 স্টার হোটেল হয়ে গেছে, এখন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট ভেন্যু হয়ে গেছে, এখন যে রংপুর আর রংপুর নাই, একটা আধুনিক রংপুরে পরিণত হয়ে গেছে। গাইবান্ধা, সারিয়াকান্দি বলেন, কুড়িগ্রাম বলেন, লালমনিরহাটের এই প্রান্তিক জনগণ যে এখন ভালো আছে, যোগাযোগ ব্যবস্থা যে এখন কত কাছাকাছি চলে এসেছে। যেই রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর বা পঞ্চগড়ের মানুষ আমাদেরকে বাসি পত্রিকা পড়তে হতো, সেখানে দিনের পত্রিকা দিনে পড়ে। এই যে যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল ব্যবস্থা, বাংলাদেশের প্রত্যেকটি স্কুল যে এখন ডিজিটালাইজ হয়ে গেছে, এগুলো কিভাবে হলো? এগুলো কি বলছে? এগুলো তো বলছে না। আপনাকে স্পেসিফিক বলতে হবে। হ্যাঁ, ব্যাংকিং খাতে, শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, এটা আমরা বলি, এটা আমরাও বলেছি, পার্লামেন্টে আলোচনা হয়েছে, সরকারি দলের সদস্যরা বলেছে, এবং এই ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি বর্তমানকে বলবো, এত কথা না বলে আপনারা শেয়ার বাজার বলেন, ব্যাংকিং সেক্টরে কারা কোথায় কিভাবে টাকা পাচার করলো সেগুলোর তালিকা তৈরি করেন, কিভাবে পাচার করলো। এইভাবে ফেক কথাবার্তা বলে, মন গড়া কথাবার্তা বলে এগুলো বলবেন না। আপনার পলিটিশিয়ানদেরকে